ছাত্রছাত্রীরা সকলকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউতে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 9-এর 50 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান নিয়ে এবং ভৌত বিজ্ঞানের যে সকল প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে সেই সকল প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান পিডিএফ সহ তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। যে সকল উত্তর নিয়ে আলোচনা করব তার পিডিএফ ডাউনলোডের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখান থেকে যারা চ্যানেলের মেম্বার্স আছো অথবা যারা আগামী দিনে চ্যানেলের নামের পাশে যে জয়েন বাটনটি লেখা আছে সেটাই ক্লিক করে যারা সাবস্ক্রিপশান নিচ্ছ তারাই শুধুমাত্র পিডিএফ ডাউনলোড করতে পারবে, অন্যথায় বাকিটা ভিডিও থেকে উত্তরগুলি কিন্তু লিখে নিতে পারো। তো ভিডিওটি তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। এবং যারা চ্যানেলে নতুন আছো আগামী দিনেও তোমাদের এইরকম মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান নিখুঁত নির্ভুলভাবে পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তাছাড়া তোমাদের অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান চ্যানেলে আপলোড করা আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি অথবা আই বাটনও পেয়ে যাবে, সেখান থেকে সমস্ত ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক ভিডিওর উত্তরগুলো। তো চলে এসেছি ছাত্রছাত্রীরা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভৌত বিজ্ঞানের পার্ট 8-এর 50 নম্বরের সমাধান নিয়ে। দেখো, প্রথমে বলা হয়েছে ঠিক উত্তর নির্বাচন করো। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে নিচের যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় সেটি হলো 4টি অপশান। এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, একটি ন্যাপথালিন বলের গন্ধ। নেক্সট যে প্রশ্নটি সেটি হচ্ছে আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো এদের 4টি অপশান। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ, ভর সংখ্যা সমান। তার পরের যে প্রশ্নটি সেটি হচ্ছে ভরবেগের মাত্রার সংকেত হলো, এটি 4টি অপশান। এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ, mlt-1। তার পরের যে প্রশ্নটি সেটি হচ্ছে জলের যে ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো, এখানেও 4টি অপশান। এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ, জলের পৃষ্ঠটান। তারপরের প্রশ্ন শক্তির মাত্রীয় সংকেত হলো, এখানেও 4টি অপশান। এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, ml/t-2। তারপরে 1.6-এর প্রশ্ন কোনো স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হলো, এখানেও 4টি অপশান। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ, নিউটন/মিটার অর্থাৎ n/m। তারপরের প্রশ্ন দেখো, গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ার নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো, এখানেও 4টি অপশান। এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, NO2। তারপরের প্রশ্ন সেটি হচ্ছে একটি বলকে খাড়াভাবে উপরের দিকে ছোড়া হলো, যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির 4টি অপশান। উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ, স্থিতিশক্তি সর্বাধিক। তারপরে চলে যাব তোমাদের পরের প্রশ্ন শূন্যস্থান পূরণের দিকে। প্রথম প্রশ্নটি দেখো, বিস্তৃত দশা কঠিন ও বিস্তার মাধ্যম তরল এমন একটি কোলয়েডীয় মিশ্রণের উদাহরণ হলো, উত্তর হয়ে যাবে নদীর ঘোলা জল। তার পরের প্রশ্ন জলে সাবান দিয়ে প্রাপ্ত দ্রবণের পৃষ্ঠটান বিশুদ্ধ জলের চেয়ে ড্যাশ হয়, উত্তর হয়ে যাবে কম হয়। পরের প্রশ্ন এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো ড্যাশ, উত্তর হয়ে যাবে জুল/ওয়াট বা এর জায়গায় লিখতে পারো ওয়াট, জুল/সেকেন্ড বা এর জায়গায় লিখতে পারো ওয়াট। তারপরে 3-এর দাগে সত্য মিথ্যা করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন আপেক্ষিক ঘনত্ব একটি এককবিহীন রাশি, এটি সত্য। নেক্সট প্রশ্ন একটি বস্তু 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে 8 সেন্টিমিটার, উত্তর হয়ে যাবে এটি মিথ্যা। 3.3-এর প্রশ্ন 12C স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর হবে 35.453 মাইক্রন, এটি হয়ে যাবে তোমাদের সত্য। 3.4-এর প্রশ্ন ব্যারোমিটারের পাত দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এটি হয়ে যাবে সত্য। 3.5-এর যে প্রশ্নটি সেটি হচ্ছে যে দ্রবণে মিথাইল অরেঞ্জের রং হলুদ হয় তার pH > 7, এটি হয়ে যাবে তোমাদের সত্য। পরের প্রশ্ন কার্য একটি ভেক্টর রাশি, এটি হয়ে যাবে মিথ্যা। তারপরে হচ্ছে এসএকিউ একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন এসআই এককে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত, উত্তর হয়ে যাবে 44 × 10⁻³ কেজি। তারপরের প্রশ্ন রাবার ও ইস্পাতের মধ্যে কোনটি ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে, উত্তর হয়ে যাবে রাবার ও ইস্পাতের মধ্যে ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান বেশি হবে। পরের প্রশ্ন একটি অ্যাসিড লবণের সংকেত লেখো, উত্তর হয়ে যাবে একটি অ্যাসিড লবণের সংকেত NaHCO3 অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট। তারপরে সংক্ষিপ্ত উত্তর দেবে। প্রথম প্রশ্ন এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 গ্রাম/লিটার হলে এসআই এককে এই ঘনত্বের মান নির্ণয় করো। তো প্রথমে লিখে দিচ্ছি 1 গ্রাম/লিটার মানে হচ্ছে 1 কেজি/মিটার কিউব, অর্থাৎ এসআই এককে হাইড্রোজেন গ্যাসের এই ঘনত্বের মান হবে 0.0898 কেজি/মিটার কিউব। পরের প্রশ্ন একটি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184, পরমাণুটির ভর সংখ্যা 235 হলে এতে কটি নিউট্রন আছে নির্ণয় করো। তো প্রথমে কি লেখা হচ্ছে দেখো, মৌলের পরমাণুতে প্রোটন ইলেকট্রনের সংখ্যা সমান হয়, তাই মৌলটির পরমাণুতে প্রোটন আছে 184/2টি অর্থাৎ 92টি। তাহলে পরমাণুর নিউট্রন সংখ্যার ফর্মুলা পরমাণুর ভর সংখ্যা মাইনাস পরমাণুর প্রোটন সংখ্যা অর্থাৎ 235 - 92 মানে 143টি।
পরের প্রশ্ন, 1 লিটার দ্রবণে 18 গ্রাম গ্লুকোজ যার আণবিক ওজন 180 আছে, দ্রবণের মোলার মাত্রা নির্ণয় করো। তো প্রথমে যেটি বলে দেওয়া হয়েছে গ্লুকোজের আণবিক ওজন 180, অর্থাৎ 1 গ্রাম মোল গ্লুকোজ সমান সমান 180 গ্রাম গ্লুকোজ, অর্থাৎ 180 গ্রাম গ্লুকোজ ইকুয়ালস টু 1 গ্রাম মোল গ্লুকোজ। তাহলে 1 গ্রাম গ্লুকোজ কত হবে? 1/180 গ্রাম 80 মোল গ্লুকোজ। এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, 18 গ্রাম গ্লুকোজ মানে কত? 1/18/180 মোল গ্লুকোজ। ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 0.01 মোল গ্লুকোজ, অর্থাৎ ওই দ্রবণের মোলার মাত্রা হবে 0.1 মোল পার লিটার। পরের প্রশ্ন, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিড আছে, একটি রাসায়নিক প্রক্রিয়ায় এই দুটি দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কি বিকারক ব্যবহার করবে, আর একই সাথে সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটির উল্লেখ করো। তো প্রথমে লিখতে হবে বিকারক হিসেবে ব্যবহার করতে হবে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ, অর্থাৎ BaCl2 বিকারক হিসেবে ব্যবহার করতে হবে। এটা একটু হাইলাইট করে দিই, তোমাদের সুবিধা হবে। তারপরে কি লিখবে দেখো, লঘু সালফিউরিক অ্যাসিডের অর্থাৎ H2SO4 এর জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইড অর্থাৎ BaCl2 দ্রবণ যোগ করলে অদ্রাব্য সাদা অধক্ষেপের BaSO4 অর্থাৎ বেরিয়াম সালফেটের অধক্ষেপ উৎপন্ন হবে। এখানে সমীকরণটি দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, যেরকম আছে সেরকম তোমরা লিখে দেবে। তারপরে সেকেন্ড পার্টটির অ্যান্সারে লিখবে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl এর জলীয় দ্রবণে বেরিয়াম ক্লোরাইড BaCl2 দ্রবণ যোগ করা হলে কোনো অধক্ষেপ পড়ে না। এখানে হলে লিখতে হবে। নেক্সট কোশ্চেন, জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অণু দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কী তা ব্যাখ্যা করো। তো উত্তরে লিখতে হবে জলে সোডিয়াম ক্লোরাইডের অর্থাৎ NaCl আয়ন দ্রবীভূত হলে তা Na+ ক্যাটায়ন এবং Cl- আয়নে বিয়োজিত হয়ে যায়, ফলে সোডিয়াম ক্লোরাইড জলের মধ্যে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায়। অপরদিকে যেহেতু প্রোটিন অণুগুলি অধ্রুবীয় প্রকৃতি, তাই জলে প্রোটিন অণু দ্রবীভূত করলে প্রোটিনের অণুগুলি জলের মধ্যে বিভাজিত হয়ে বৃহৎ বা ক্ষুদ্র অণুতে পরিণত হয়, ফলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না। নেক্সট প্রশ্ন, কোনো বস্তুর ভর m এবং গতিশক্তি E হলে প্রমাণ করে যে বস্তুটির ভরবেগ হবে 2me 1/2, অর্থাৎ এটি হচ্ছে পাওয়ারে 1/2টা। তো এখানে দেখো প্রমাণটি দেখানো আছে, যেরকমভাবে আছে তোমরা এরকমভাবেই কিন্তু লিখে দেবে। তো চলে যাব নেক্সট প্রশ্নটির দিকে। নেক্সট প্রশ্নটি কি বলা হয়েছে দেখো, সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান কিভাবে নির্ণয় করবে। এর উত্তরে কি লিখবে দেখো, এর উত্তরে লিখতে হবে 100 বা তার বেশি পাতলা কাগজগুলিকে 2 আঙুলে চেপে ধরে সাধারণ স্কেল দিয়ে পাতাগুলির বেধ বিভিন্ন জায়গায় মেপে তা থেকে গড় বেধ নির্ণয় করতে হবে। গড় বেধকে পাতার সংখ্যা অর্থাৎ n দিয়ে ভাগ করলে একটি পাতার বেধ পাওয়া যাবে, অর্থাৎ ফর্মুলাটি দাঁড়াচ্ছে একটি পাতার বেধ সমান ইকুয়ালস টু গড় বেধ বাই পাতার সংখ্যা। তারপরে চলে যাব পরের প্রশ্ন, আলফা কণার বিচ্ছুরণের পরীক্ষার ফলাফল থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে কী কী সিদ্ধান্তে উপনীত হন। তো দেখো প্রথমে লিখতে হবে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে রাদারফোর্ড কতগুলি সিদ্ধান্তে উপনীত হন। প্রথম হচ্ছে যেহেতু বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা চলে যায়, সেহেতু বলা যায় পরমাণুর বেশিরভাগ স্থান শূন্য, অর্থাৎ পরমাণু নিরেট নয়। 2 নম্বরে লিখতে হবে 20,000-এর মধ্যে একটি কণা যে পথে যায় আবার সেই পথে ফিরে আসে, অর্থাৎ ধনাত্মক আধানযুক্ত আলফা কণা আর একটি ঋণাত্মক আধানের বিকর্ষণের জন্য ফিরে আসে। এই ঋণাত্মক আধান পরমাণুর খুব কম আয়তন দখল করে থাকে এবং পরমাণুর সমস্ত ভর ওই স্থানে কেন্দ্রীভূত। রাদারফোর্ড পরমাণুর ভেতরে এই ক্ষুদ্র অংশের নাম দেন নিউক্লিয়াস। নেক্সট প্রশ্ন, 1 কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে তা নির্ণয় করো। দেখো গতিশক্তির ফর্মুলা হচ্ছে 1/2 ইন্টু ভর ইন্টু গতিবেগ স্কোয়ার সমান তাহলে মান বসিয়ে দেবো 1/2 ইন্টু 1 ইন্টু 12 সমান 0.5 জুল। তারপরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, একটি ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলছিল, ব্রেক কষার ফলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলো, ট্রেনটি থামতে কত সময় লাগবে নির্ণয় করো। এই অঙ্কটিও এখানে করা আছে, তোমরা দেখতে পারো, যেরকমভাবে করা আছে সেরকমভাবে লিখবে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে তোমাদের এই পোর্শনটুকু করলেই তোমাদের অঙ্কটি হয়ে যাবে। তাহলে উত্তর লিখে দেবে শেষে, ট্রেনটি থামতে 16.2/3 সেকেন্ড সময় লাগবে। তারপরের যে প্রশ্নটি আছে সেটি দেখো তোমাদের দেখিয়ে দিই।
একটি জৈব যৌগে ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে। যদি ওই যৌগটির একটি অণুতে একটি ফসফরাস পরমাণু থাকে তাহলে যৌগটির মোলার ভর নির্ণয় করো। দেওয়া আছে পি সমান সমান অর্থাৎ ফসফরাস সমান সমান 31, যৌগটির অণুর আয়তন সম্বন্ধে তুমি কি বলতে পারো। তা প্রশ্নে কী দেওয়া আছে দেখো, 100 গ্রাম জৈব যৌগে ফসফরাস পি আছে 0.031। প্রশ্নানুসারে তাহলে কি লিখতে পারা যায় এখানে 0.031 গ্রাম ফসফরাসে উপস্থিত 100 গ্রাম জৈব যৌগ, তাহলে 1 গ্রাম ফসফরাসে উপস্থিত কত 100 বাই 0.031 গ্রাম জৈব যৌগ। আবার 31 গ্রাম ফসফরাসে উপস্থিত কত 100 বাই 0.031 গুণ 31 গ্রাম জৈব যৌগ। ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে এখান থেকে আমাদের 1 লাখ গ্রাম জৈব যৌগ। তাহলে এখান থেকে লিখতে পারি, তাহলে প্রশ্ন অনুযায়ী ফসফরাসের আণবিক ভর 31 হলে যৌগটির মোলার ভর হবে 1 লাখ গ্রাম পার মোল। আর এখান থেকে যৌগটির এক অণুর আয়তন কত হবে 22/4 গুণ অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23 লিটার, মানে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 3.71 × 10⁻23 লিটার। নেক্সট যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে দেখো, একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে m ও M, বস্তুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করো। তো দেখো প্রদত্ত হালকা বস্তুর ভর m, ভারী বস্তুর ভর M, আর দুটি বস্তুর ভরবেগ হচ্ছে P। তাহলে হালকা বস্তুর মানে গতিশক্তি হবে E1 সমান সমান P/2 m, আর ভারী বস্তুর গতিশক্তি হবে E2 সমান সমান P/2 M। তাহলে এখানে অনুপাত বের করব, হালকা বস্তুর গতিশক্তি ইস টু ভারী বস্তুর গতিশক্তি, যেটি এখানে লিখলাম। এখান থেকে তোমাদের যেরকম ক্যালকুলেশন দেখানো আছে সেরকম তোমরা লিখে দেবে। তারপরে চলে যাব ভিডিওর শেষ প্রশ্নের দিকে। নিচের প্রতিটির একটি করে উদাহরণ দাও। প্রথম হচ্ছে অভিকর্ষ বল কাজ করছে, তারপরে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে, আরেকটি হচ্ছে বস্তু স্মরণ ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না। তো প্রথমের উত্তরে কি লিখবে দেখো, একটি বস্তু ওপর থেকে নিচে পড়ছে, এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে। দ্বিতীয় উদাহরণে লিখবে একটি বস্তুকে ওপরের দিকে তোলা হচ্ছে, এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে। আর 3 নম্বরে তোমরা লিখবে এক ব্যক্তি একটি সুটকেস হাতে নিয়ে অনুভূমিক তলে হেঁটে গেল, এক্ষেত্রে বস্তুর স্মরণ ঘটলেও অভিকর্ষ বল কাজ করছে না, কারণ অভিকর্ষ বল ও সুটকেসের স্মরণ পরস্পর লম্ব। তো এই হচ্ছে ছাত্রছাত্রীরা ক্লাস 9-এর 50 নম্বরের যে তোমাদের ভৌতবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটাস দেওয়া হয়েছে তার সমাধান তোমাদের সঙ্গে উত্তর সহ PDF সহ তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে হবে। তো এইটুকুই ছিল ভিডিওতে, দেখা হচ্ছে আগামী দিনে অন্য কোনো বিষয় অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।